আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আগের সরকার 60,000 কোটি টাকা ছাপিয়েছে, অর্থ উপদেষ্টা। আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ গ্রেপ্তার। বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসেবে কাজ করছে, বিএনপি থেকে জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যত শক্তি আছে, তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারে ক্ষমতায় আসার সুযোগ পাবে, বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন, তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে? দর্শক, গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে, কিছু ছবিও স্ক্রিনে আমিও আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা। এখন এই ছবিটার প্রেক্ষাপট কি? আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে। তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে, চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রিযাপন, আড়ালে 2 শামসুর অন্য অভিলাষ। তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি, শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাত আবদুল্লাহ। ছবিসহ এগুলা তারা সামনে দিয়েছে। আপনার গত 8ই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সোমবার 9 সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন। শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পটিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবেও তারা দাবি করেছে। তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আবদুল্লার সহপাঠী বলে জানা গিয়েছে। আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি, আচ্ছা এর আগে আর একটু তথ্য দিই। এদিকে মাসে প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়ককে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে, এমন অভিযোগ করছে স্থানীয়রা। জানা গেছে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে 7টি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের 16 বছরে সাবেক সাংসদ শামসুল হক চৌধুরীর সাথে মিলে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি। এই 7টি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা তারা আয় করেন। আর কিছু এখানে অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা। তবে কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর 2 শামসু, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী এবং শ্রমিক লীগ সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে পটিয়ায় নিয়ে এসে শোডাউন দেন, এমন অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে হাসনাতের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন। এখন এখানে কি ঘটেছে আসলে? হাসনাতরা সারা বাংলাদেশ চিনে না। যেমন হাসনাত সর্বশেষ যখন কুমিল্লা গিয়েছে, আমাদের এখানে বিএনপির একজন নেতা আছেন মিজান ভাই, আপনারা অনেকেই চিনেন তাকে, যে কুমিল্লার ধনাঢ্য একজন ব্যবসায়ী, হোটেল নূরজাহানের যিনি মালিক, ওইখানে কিন্তু হাসনাত রাত্রেবেলা ছিল। তো এখন ছিল কার এখানে? গিয়া আওয়ামী লীগের এখানে। তো এখানে হাসনাতদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি, তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়িঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায়। কেন? কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা ভিত্তিকভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায়। তবে যে শামসুল ইসলাম সাহেব, তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু, হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে। বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে। কেন?
যে এই যে হাসনাত আসছে তার বন্ধুর বাড়িতে, হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে, কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড় অবস্থান, এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই, যার কারণে সে ওইখানে গেছে। কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায়, যে যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন, তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি, এগুলার কারণেই কিন্তু পেঁচটা লাগছে। তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে? এটা লাভ হয়েছে যে হাসনাত ওনার বাড়িতে আসছে, থাকছে। সো এলাকাগতভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত, সেনাপ্রধান কারো বাড়িতে গিয়ে থাকে, অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে, এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে। ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে। তবে হাসনাতদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করে কাজ করা। এটা নিয়ে যেভাবে নিউজটা হয়েছে, নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই। হাসনাত তার বন্ধুর বাড়িতে গেছে, কিন্তু বন্ধুর বাপ যে আওয়ামী লীগের নেতা, হয়তো এটা সে জানতো না, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে থাকলেও তো আবার এটা সমস্যা নাই, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে। সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ আরও অনেক কিছুতে জড়িত। এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে। কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজশ শুরু হয়ে গেছে সমন্বয়কদের। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ অলরেডি নরসিংদীতে সার্জিস সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে, আবার আজকে হাসনাত তার একটা ঝামেলায় পড়ছে, ওই দিনে আরেক 2 গ্রুপে লাগালাগি হয়ে গেছে। এই গ্রুপ বানানো, এই বিভিন্ন এলাকায় এই কমিটি বানানো, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে কি হবে? তারা একটা কমিটি দিয়ে আসবে, যেই কমিটি এলাকার কোনো রাজনৈতিক দলকে মানবে না, যেই কমিটি এলাকার কোনো প্রশাসনের ক্ষেত্রে তারা গিয়ে নানান ধরনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ তৈরি করে। প্রশাসন আছে এই দেশে, প্রশাসনকে শক্তিশালী করতে হবে। ছাত্ররা গিয়া কোথাও মেল বিচার করবে, এগুলো তাদের কাজ না। এগুলোতে মানুষ 3 দিন পরে ছাত্রদের বিরুদ্ধেই কিন্তু অবস্থান নিয়ে নেবে, কারণ ছাত্ররা তার আসমান থেকে টপকায় নাই। প্রশাসন আছে, পুলিশকে পাওয়ারফুল করতে হবে। আগের সরকার 60,000 কোটি টাকা ছাপিয়েছে, অর্থ উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কেন হলো? টাকা ছাপিয়েছেন, 60,000 কোটি টাকা দিয়েছেন। এগুলোর ইম্প্যাক্ট উল্টো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে। সোমবার ঢাকায় সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা টাকা ছাপানোর বিষয়ে কথাগুলি বলেন। মূল্যস্ফীতির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমে আসছে। আগস্টে তার 10.49% হয়েছে, ভবিষ্যতে আরও কমবে। তবে মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে। চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে। চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি আরও কমবে। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধের বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে বাণিজ্য সম্পর্কিত। এর সঙ্গে আরও জড়িত রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। বাজার ব্যবস্থায় চাঁদাবাজি বন্ধ না হয়ে শুধু মুখ বদল হয়েছে বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে, এর জন্য কিছুটা সময় লাগবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাদের পিবিআই কাছে হস্তান্তরিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, এই 2 সদস্য পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত 19 আগস্ট মামলা হয়। এই মামলায় আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে 18 আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক আবুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, ডিস্ট্রিক্ট ক্রাইম আবু মারুফ হোসেন, পুলিশ সদস্য সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 30 থেকে 35 জনকে।
অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য, কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। গত সপ্তাহে জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়াল বিবিসি বাংলাকে বলেছেন, এ ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল, বিএনপির সাথে জামায়াতের বিরুদ্ধে প্রশ্ন আসবে কেন? গত ৩রা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গত 15 বছরে জামায়াতের ইসলামীর উপর আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনৈতিক মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তিও হতে হবে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত 28 আগস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির।